Hello everyone, welcome to Notebook. Good evening everyone. Okay. শুনতে পাচ্ছ সবাই ঠিকঠাক? সাউন্ড ঠিক আছে? Good evening Pallavi. Paritosh, good evening. Okay. ठीक है जी, चलो फिर शुरू करते हैं. बहुत बढ़िया हूँ मैं. ভালো আছি, খুব ভালো আছি. তোমরা সবাই ভালো আছো? আজকে তো তোমাদের প্রেসার কম, বেশি ক্লাস ছিল না মেবি আজকে মনে হয়. তো চলো প্রেশার নিয়ে তাহলে আজকে আমরা ক্লাস শুরু করে দিই. কালকে খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম, অনেক কিছু কোয়ারিজ রেখে সেগুলো আজকে ক্লিয়ার হবে. তারপরে রিমেনিং যে পার্টগুলো আছে, ঠিক আছে, সেগুলো উইল কমপ্লিট স্টেপ বাই স্টেপ, সেগুলো কোনো সমস্যা নেই. ওকে, গুড ইভিনিং গৌশানী. ঠিক আছে, তাহলে চলো শুরু করি. কালকে এখান থেকে তাড়াহুড়ো করে আমরা ছেড়েছিলাম. ডোন্ট ওয়ারি, চিন্তা নেই, আজকে এখান থেকেই শুরু হবে. মাথায় রেখেছি আমি, কোনো কিছু আমরা ওভাররাইড করবো না. সামনে যেগুলো আসবে সব শিখে তারপরে যাব, ঠিক আছে? ঠিক আছে. তাহলে বলো, এতক্ষণ আমরা যে সিস্টেমটা দেখছিলাম ইলেকশন করার হেল্প করার ক্ষেত্রে যে সমস্ত সিস্টেমগুলো মেনে ইলেকশন হয়, যতটুকু বুঝেছি আমরা, অল্প হোক, যতটুকু বুঝেছি আমরা, সেই বোঝার মধ্যে তোমাদের কোন জায়গাটা, কোন পোর্শনটা মনে হচ্ছে যে স্যার আগে বলে দিন, থাকলে শুরু করে দাও. গুড ইভিনিং শ্রেয়সী. গুড ইভিনিং দিয়া. চলো চলো চলো, আর গল্প নয়, গল্প আমাদের হবে ক্লাসের মধ্যেই হবে. এবং তোমাদের মনে হবে কিছু শিখলাম না, বাট তোমরা সব পারবে. ম্যাজিক্যালি সবকিছু হবে. ওকে, তাই জন্য গল্প করার জন্য আলাদা টাইম বের করবো না আমরা. চলো বলো, কারো কোনো প্রবলেম আছে? 3 নম্বর পয়েন্টটা আরেকবার, কোথাকার 3 নম্বর পয়েন্টটা বলো তো? এইখানকার? এটা তো আমি বোঝাবো, তোমাদের চাপ নেই. এই ডিলিমিটেশন কমিশনটা কি জিনিস আমি সেটা বোঝাবো. এটা একটু সময় লাগবে বলে আমি আগের দিন ছেড়ে দিয়েছিলাম. ওকে, কণিকা কোনটা বলো? 3 নম্বর পয়েন্টটা মানে? আচ্ছা, স্টেট লেজিসলেচারের এটা বলছো, তাই তো? ওকে, চলো তাহলে এখান থেকে শুরু করি. দেখো, আমাদের ইলেকশন সংক্রান্ত প্রভিশনস গুলো, যেগুলো আমাদের ইলেকশন কমিশন বলো, যেগুলো অ্যাপ্লাই ইলেকশন হেল্ড করার ক্ষেত্রে করে, সেই প্রভিশনস গুলো বেসিক্যালি কিন্তু পার্লামেন্ট ঠিক করে দেয়, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে পার্লামেন্ট মে মেক প্রভিশনস উইথ রেসপেক্ট অল ম্যাটার্স এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে তোমার এটা মনে হতে পারে যে পার্লামেন্ট যদি অল ম্যাটার্স এর ক্ষেত্রে ইলেকশন সংক্রান্ত প্রভিশনস তৈরি করে দেয়, তাহলে আলাদা করে আর স্টেট লেজিসলেচারের প্রভিশনস তৈরি করার কি দরকার আছে, তাই না? কারণ দেখা গেলো এমন হলো যে পার্লামেন্ট একটা প্রভিশনস তৈরি করলো, স্টেট আর একটা তৈরি করলো, দুটোর মধ্যে মিলছে না, ক্রাশ খেয়ে যেতে পারে, পারে তো? তো সেই রকম হওয়ার সম্ভাবনা আছে. কিন্তু তারপরেও স্টেট লেজিসলেচার প্রভিশনস কেন করে? দেখো, এরা করে কোন হাত মেয়ে রাখো, একটা কথা আছে না? তো ঠিক এরাও সেই নিজের মধ্যে একটা বাউন্ডারির মধ্যে থেকে কিন্তু সেটা করে. কিরকম? মনে করো কিছু প্রভিশনস দরকার হলো স্টেট ইলেকশন হেল্ড করার ক্ষেত্রে, সেই প্রভিশনটা পার্লামেন্ট তৈরি করে দেয়নি, সিম্পলি করে দেয়নি পার্লামেন্ট, বা পার্লামেন্টের যেগুলো বানিয়েছিল তার মধ্যে সেটা ইনক্লুড নয়, একটা এক্সট্রা দরকার হয়েছে, সেই প্রভিশনটা কে তৈরি করবে? পার্লামেন্ট তো অনেক বড় জিনিস, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলো, ফরেন অ্যাফেয়ার্স বলো, সবকিছু তাদেরকে মোটামুটি ভাবে হ্যান্ডেল করতে হয়, বিল পাস করার ব্যাপার থাকে. তো সেই ছোট ছোট ব্যাপারগুলো তখন স্টেট লেজিসলেচার বানিয়ে নেবে নিজে নিজে, বুঝতে পারলে? হ্যাঁ, তবে সেই স্টেট লেজিসলেচার যেগুলো বানাবে প্রভিশনস গুলো, সেটা যেন কখনো ওভাররাইড হয় না. কার সাথে হয় না? যেগুলো পার্লামেন্ট প্রভিশনস বানিয়ে দিয়েছে তার ওভাররাইড যেন হয় না. মনে করো পার্লামেন্ট বলে দিয়েছে ভোটিং এজ 18 বছর, এবার দেখা গেলো কালকে স্টেট একটা প্রভিশনস বানিয়ে বলছে যে 18 বছর চলবে না, ওসব পাবজি খেলে খেলে মাথায় কিছু নেই, সারাদিন শুধু খেলাধুলা করে শেষ করে দিয়েছে, তো এটা 32 বছর করে দিলাম. হবে না এটা. কারণ কি? কারণ এটা ওভাররাইড হয়ে যাচ্ছে. কার সঙ্গে? পার্লামেন্ট যে রুলস প্রভিশনস বানিয়েছিল তার সাথে. এরকম ওভাররাইড করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, মজা পাচ্ছ? ঠিক আছে, চলো. তো সেরকম ধরনের কোনো কিছু ওভাররাইড করা যাবে না. আদারওয়াইজ যেগুলো পার্লামেন্ট করে দেয়নি, পার্লামেন্ট নেই, সেই সমস্ত ব্যাপারে তুমি রুল বানাও, নিজের মতো শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করো,
তাতে পার্লামেন্টের কোনো সমস্যা নেই। স্টেট লেজিসলেচার এই প্রবলেম কেন বলছি, অ্যাডভান্টেজটা দিয়েছে, ঠিক আছে? এবার বুঝতে কোনো সমস্যা আছে এখানটাতে? তাহলে দুটোই কিন্তু প্রভিশনস বানাচ্ছে, কিন্তু একটা আরেকটার এখতিয়ারের বাইরে গিয়ে নয়, এখতিয়ারের মধ্যে থেকে। ক্লিয়ার? ঠিক আছে, চলো। আমি খেলতাম স্যার, পরিতোষ, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বুঝলে? আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, অ্যাওয়ার্ড দেবো, কারণ তুমি খেলতে তো। এবার এবার আচ্ছা, একটা জিনিস বলে নি, আমি আগের দিন সময় পাইনি বলে বলিনি। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে ভোটিং রাইটটা কি স্যার, আমি খুব বলেছিলাম যে ইয়েস, ইট ইস ফান্ডামেন্টাল রাইট, বলেছিলাম তো। দেখো একটা কথা বলি, কিছু কিছু কোশ্চেন থাকে এরকম ভাবে তুমি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবে না, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইট, আমি এখনো আমার সিদ্ধান্তে অনড়, কিন্তু কোনো কিছু কোশ্চেন হ্যাঁ বা নাতে উত্তর দিলে সেটা ভুল হয়ে যাবে। এক্সাম্পল তোমাকে বলি, এই তুই কি এখনো চুরি করিস? বলো, কি উত্তর দেবে তুমি? হ্যাঁ বা নাতে বলবে। তুই কি এখনো চুরি করিস, এটা হ্যাঁ বলো বা নাতে বলো। যদি হ্যাঁ বলো তাহলে চোর তুমি, চুরি করিস। আর যদি না বলো তাহলে আগে করতে। তুমি যাই বলবে তাতেই ফাঁসবে, কারণ দিস টাইপ অফ কোশ্চেন ইউ কান্ট সিম্পলি অ্যান্সার উইথ দ্য ইয়েস অর নো, পারবে না করতে। এই দিয়ে হবে না, তোমাকে একটু এক্সপ্লেনেশন লাগবে, ব্রিফ এক্সপ্লেনেশন লাগবে। সেটা বড় এক্সপ্রেশন হতে পারে। তো সেরকম একটা কোশ্চেন করেছে যে ভোটিং রাইটটা কোন রাইট, শুনতে খুব ছোট্ট মনে হচ্ছে, নেট করে দেখো, আরো ছোট ভাবে অ্যান্সার দেবে, কিন্তু এর পিছনে একটা বিশাল বড় হিস্ট্রি আছে, বুঝলে? শুনবে নাকি অন্য কিছু শুরু করবো? আচ্ছা, এমসিকিউটা কি হবে? ঠিক আছে, চলো তাহলে তোমাদের একটু বলেই দিই তাহলে। দেখো, ফান্ডামেন্টাল রাইটে আমরা কি দেখেছি? 12 থেকে 35-এর মধ্যে তো ফান্ডামেন্টাল রাইট পড়েছি তুমি, আমি পড়াইনি, কিন্তু কেউ না কেউ তো পড়িয়েছে, নাকি পড়াইনি? পড়িয়েছে তো নাকি? হ্যাঁ, পড়িয়েছে। তো তাহলে তোমরা দেখেছো যে ফান্ডামেন্টাল রাইটে তোমাকে বিশেষ কিছু অধিকার দেওয়া হয়েছে, যেগুলো তোমার কি বলবো, সিকিউরিটি, তোমার স্ট্যাবিলিটি অ্যান্ড ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, সেটা তোমাকে প্রুভ করে। তোমাকে কি বলবো, স্ট্যামিনা দেয়, যে না তুমি ভাই ভয়ে ভয়ে নয়, তুমি বুক ফুলিয়ে বাঁচো, কারণ তুমি সিটিজেন এই দেশের। এরকম কিছু কিছু দিয়েছে। 19 আর্টিকেলটা দেখো, তোমাকে কতগুলো ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়েছে, তাই না? তাহলে সেই 19 আর্টিকেলকে যদি আমরা কি বলবো, রেফারেন্স ধরে নিই একটা, সাপোজ, সেখান থেকে কি আমরা বলতে পারি না যে আমাদের এক্সপ্রেশন দেওয়া বা আমাদের আমাদের ইচ্ছেটাকে প্রতিফলিত করা, সেটা আমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে? হ্যাঁ কি না, এটুকু বলো আগে। হ্যাঁ, 6টা আছে। হ্যাঁ, পারে। তাহলে এবার যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন বা আমাদের ইচ্ছে, চয়েসেস, সেটা যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, ভোট দেওয়াটা কোনো চয়েস নয়? বলো। কনক্লুশন যাচ্ছি না, কনক্লুশন আরেকটু সময় লাগবে, আমি বলে দিচ্ছি, আগে এটা বলো। তাহলে পরে দেখো, ভোট দেওয়াটাও কিন্তু আমাদের রাইট, একটা খুব বড় রাইট। ভোট না থাকলে তুমি ইউ নাথিং। দেখো নি আসামে কি হয়েছে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে রেখে, এনআরসি সিএ, ওই সময়টায় ওই রকম কেস হয়ে যাবে। তো আমরা কেউ বিতাড়িত হতে চাই না, এটা আজকে খুব ভালো করে বুঝবো। তাহলে দেখো, এখানে কিন্তু একটা খুব কনফিউশন তৈরি হচ্ছে, তাই না? যে হ্যাঁ স্যার, এটা তো তাহলে ইনডাইরেক্টলি ফান্ডামেন্টাল রাইটই মনে হচ্ছে। আমাকে যদি ভার্ডিক্ট দিতে বলতো, তাহলে আমি বলতাম ইয়েস, ফান্ডামেন্টাল রাইটই এটা, কিন্তু ইনডাইরেক্টলি মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। কিন্তু এই বলেই কিছুদিন আগে মানে 2020 বা 21, আমার মনে নেই সালটা অ্যাকচুয়ালি, এক ব্যক্তি, ঠিক আছে, সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে যে কি, যে ইভিএম ভোট হচ্ছে, সেই ইভিএমটাকে না করো, এই ইভিএমটা চলবে না, এতে কারচুপি হচ্ছে, তুমি ব্যালট ম্যালট আবার আগে যেমন ছিল সেরকম নিয়ে আসো, ঠিক আছে? কোন ইসে বলেছে যে না, এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, তাহলে পরে এটাকে না করতে হবে, কারণ এটা আমার অধিকার, আমি বলতে পারি, ঠিক আছে? আমি বলছি বাবা, সৌরভী, একটু ওয়েট করো, আমি তোমাকে বলে দিচ্ছি, সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম ভাবে সুপ্রিম কোর্টে সে পিটিশন দিয়ে দিয়েছে যে এরকম ভাবে কিভাবে হয়, ইভিএমটা করো, ব্যালটে ভোট হোক আগের মতো করে। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব ভালো কথা বলেছিল যে তুমি ক্লেম করছো যে ভোটিংটা তোমার ফান্ডামেন্টাল রাইট, তাহলে তুমি একটা আমাকে ডাউনলোড দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইউ জাস্ট পয়েন্ট ইট আউট আ সিঙ্গেল পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টকে পয়েন্ট আউট করো, যেটা তোমাকে বলছে যে ভোটিং রাইটটা তোমার ফান্ডামেন্টাল রাইট। আমি আগেই বললাম, তুমি দেখলে এবারে বুঝতে পারবে যে ফান্ডামেন্টাল রাইট,
কিন্তু যখন তোমার কাছে কি বলবো রেফারেন্স চাইবে, তখন তুমি দেখবে সেটা কোথাও ক্লিয়ারলি মেনশন নেই। তো সেই কারণে সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই, ওটা ক্যান্সেল করে দিল, বুঝলে, পিটিশনটাকে। এগুলো হবে না। তাহলে একটা কেস পেয়ে গেলাম আমরা। দেখো, আমার সবসময় রেফারেন্স নিয়ে চলি। তো একটা কেস পেয়ে গেলাম যে সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিয়েছে যে এটা ফান্ডামেন্টাল রাইট হবে না। বাস, হয়ে গেল। আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, কি ইচ্ছা, তাতে কোনো কিছু যায় আসে না। পেয়ে গেলাম উত্তর আমরা। তাহলে এটা কি রাইট, একটা বড় কোশ্চেন আসছে, তাই না? যে ফান্ডামেন্টাল রাইট যে হবে না সেটা তো ক্লিয়ার করলে, তাহলে এটা কি রাইট বলবো? লিগাল রাইট, সোশ্যাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, কোন রাইট বলো? আমরা খুব প্রাসঙ্গিক টপিক পড়ছি, আগের দিনও পড়েছি। তাহলে আমরা তো দেখেছি, তাই না, যে 324 ইলেকশন কমিশন তার সমস্ত কিছু দেওয়া আছে। 325-এ ওই যে ইনইকুয়ালিটি হবে না, ঠিক আছে, সেক্স মেক্স যেগুলো জেন্ডার ছিল, তারপরে কাস্ট ছিল, সেই সমস্ত ব্যাপারে কোন রকম ইনইকুয়ালিটি করা যাবে না। 326 কি বলছে? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, মনে আছে? মনে আছে? তাহলে এটা দেখতে পাচ্ছি যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস মানে কি। আগে বলেছিলাম যে 18 বছর বয়সের যে কোনো লোক, সে যদি ঠিকঠাক হয়, বিস্তৃত মানে বিকৃত মাইন্ডে না হয়, তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। তাহলে দেখো, এটা কিন্তু ভোটিংই বলছে একটা, লিটারেলি সেই কথাটা মানে উল্লেখই হয়ে গেল, তাই না? 326 আর্টিকেলটা। তাহলে কনস্টিটিউশন আমাদের ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে এটা, ড্র করে, যে চলো ভোটিং তোমার রাইটে এইটাতে হচ্ছে। তাই কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকে যখন আমরা কোনো একটা রাইট ড্র করি, আর্টিকেল আমাদের বলে দেয় সেটা কি রাইট হতে পারে, তাহলে বলো তোমরা। এক্স্যাক্টলি, অরুন্ধতি ঠিক বলেছো। কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল কনস্টিটিউশনাল রাইট। বাট এখনো বলছি, যদি আমাকে ভার্ডিক্ট দিতে বলতে, আমি ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই রাখতাম, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি নাথিং, আমার কথা কেউ শুনবে না। কিন্তু এইবার একটা কথা আছে, লিগাল রাইটটা কাকে বলে? যখন তুমি তোমার রাইটটাকে অ্যাপ্লাই করার জন্য লিগালি তুমি প্রসিডিউর সাপোর্ট পাচ্ছ, তাই তো, কোর্ট, আদালত, পুলিশ তোমাকে সাহায্য করবে যে তুমি ঠিক আছে, লিগালি আমি অ্যাকশন নিচ্ছি এটা অ্যাপ্লাই করার জন্য। কিন্তু কালকে যদি তুমি ঘরবন্দি হয়ে যাও, একটা লোক তোমাকে বলছে তুমি ভোট দিতে যেতে পারবে না, তোমার ঘরবন্দি, পুলিশ তোমাকে সাহায্য করবে কি করবে না? তুমি তার বিরুদ্ধে কেস করতে পারো কি পারো না, বলো? বলো। পারি। তাহলে পরে এটা মনে হচ্ছে না যে স্যার এটা লিগাল রাইটও হতে পারে? হচ্ছে। তাহলে পরে কনফিউশন ব্যাপার যে স্যার সবই রাইটই তো হচ্ছে, কিন্তু কোনটা কনস্ট্যান্ট? আমরা আগেই একটা কনস্টিটিউশনাল রুল ফলো করেছি, যখন আমরা এক্সাক্ট পেয়ে যাবো বাকিগুলোতে মাথা গলাবো না। কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে। ওকে, তবে তোমাদের আশা করছি ইউপিএসসি তে দিতে পারে, তোমাদের পাজল করার জন্য এরকম ধরনের চারটেই কনফিউজিং রাইট দিয়ে দিয়ে বলবে না যে কোনটা কোন রাইট বলো। সো নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, কনস্টিটিউশনাল রাইট যদি অপশন থাকে এটাই দেবে, ঠিক আছে। কালকে এটা আমি ক্লিয়ার করতে পারিনি তোমাদের সময়ের জন্য, আজকে এটা ক্লিয়ার করে দিলাম। এই কনস্টিটিউশনাল রাইট ভোটিং অধিকারটা নিয়ে কারো সমস্যা আছে কি, বলো? হ্যাঁ, 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 সবাই ঠিক বলছো। আজকে ক্লিয়ার হয়ে গেল ভোটিং রাইটটা কি রাইট। ইমোশন দিয়ে কাজ হবে না, আমরা ইমোশনালি বলতেই পারি এটা ফান্ডামেন্টাল রাইট, ইয়েস আমি এটা চাই ফান্ডামেন্টাল রাইট হোক, না হলে হবে না। কিন্তু যখন আমরা কোশ্চেন অ্যান্সার করবো না, তখন সেই মানে ইমোশনের কোনো দাম নেই। ইমোশনাল হবে না। ইমোশন বলতে একটা কথা মাথায় এলো, তোমাদের গ্রুপে একজনকে দেখলাম আমি কালকে, আমার কাছে খুব সময় ছিল একটুখানি, তো দেখছিলাম। তো একজন খুব ভেঙে পড়েছিল যে তা সে নাকি আবার কাম ব্যাক করছে, এইসব কি অনেকে সান্ত্বনা লিখে পাঠিয়েছে। ভেঙে পড়ার কি হয়েছে? কতগুলো জীবনে পরীক্ষায় হার মেনেছো বলো? কতগুলো পরীক্ষাতে তোমরা রামানুজন, আচ্ছা রামানুজন, আচ্ছা ম্যাথমেটিশিয়ান, 22 ডিসেম্বর, আচ্ছা আজকে তো 22 ডিসেম্বর না? এই ডিসেম্বরটা কি বলে জানো? ম্যাথমেটিক্স ডে বলা হয়, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। এই রামানুজন না কি বললে? হ্যাঁ, তার রামানুজনের কথা মাথায় এলো, সেখান থেকেই এটা এলো মাথায়। তো এত ভেঙে পড়ার কিছু হয়নি, ঠিক আছে। দেখো, তোমরা শুরুতেই যদি এরকম ভেঙে পড়ো, ইমোশনাল হয়ে যাও, তাহলে পরে কিন্তু সেটা খুব বাজে হবে। ইমোশন গেন করার জন্য নয় বাবা। তোমাকে কে কি বলছে, কে তোমাকে সবাই তোমার পিছনে, মানে কি বলবো, পিছনে টেনে নেওয়ার জন্য রেডি। তোমাকে সামনে যেতে হবে। কি হয়ে যেতে হবে? ইগনোর করো সিম্পলি।
রামানুজন না কি বলে রামানুজন, সে তাকে বলছি বিশেষ করে, দেখো তোমাকে ইন্সপায়ার করার জন্য কেউ নেই, নো ওয়ান। সবাই তোমাকে জাস্ট বলতে পারে, তার বেশি কিছু নাই, কিন্তু করতে তোমাকেই হয় ভাই। ব্যাটল ফিল্ডে তোমাকেই নামতে হবে যুদ্ধ জয় করার জন্য। তোমার পাশে কেউ থাকবে কি না থাকবে ডাজন্ট ম্যাটার। একবার যুদ্ধ জয় করে যাও, তারপর তুমি দেখো তোমার পিছনে কত লোক আছে। সো এই ধরনের ডিপ্রেশন ছেড়ে দাও, প্রফেশনাল হও, এবং ইমোশনটাকে কন্ট্রোল করো। সামনে এগিয়ে চলতে হবে সবাইকে আমাদের। অলরাইট, গল্প হয়ে যাচ্ছে নাকি? ম্যাথামেটিক্স ডেটা 20, তোমাদের জিকেতেও কাজে লাগবে। এটা কার ইসে পালন করা হয় জানো? বলো দেখি একটুখানি। আমার এইটাই একটু অভ্যাস, বুঝলে, যখন সামনে যেটা আসে সেটা নিয়ে একটুখানি কথা বলে নি। বিরক্ত হচ্ছে নাকি? শ্রীনিবাস রামানুজন, 1729 কি একটা লিখলো। মানসী সর্দার 1729, এটা কি জানো? 1729, বলবো কি বলবো না, আমার মনে হচ্ছে সময় বেরিয়ে যাচ্ছে। খুব কিন্তু ইন্টারেস্টিং এটা। শোনার পর তোমাদের কিন্তু মোটিভেট করার জন্য আর কাউকে লাগবে না, এটা খুব ইন্টারেস্টিং। কোথা থেকে কোথায় চলে এলো দেখলে টপিকটা? বলবো, সবাই কি ইচ্ছুক 5-10 মিনিট বের করতে? ওকে, চলো, সবাই মোটামুটি ইচ্ছুক। একজন আমাকে লিখলো যে 1729 এটাকে কি বলা হয় জানো? এই 1729কে বলা হয় হার্ডে, হার্ডি রামানুজন নাম্বার। এই রামানুজন নাম্বার বলা হয় এটাকে, 1729কে। ঠিক আছে, কেন বলা হয় বলছি। আরো একটা জিনিস বলা হয়, এই 1729 সালে কি হয়েছিল জানো? আহ, কি একটা জায়গাটার নাম নেই, একটা ওই ফ্রেঞ্চ রেভলিউশন নয়, ফ্রেঞ্চদের প্রতি সি সেটস না কি ইন্ডিয়ান্স একটা ছিল, আমার নামটা মনে আসছে না। তারা কিন্তু রেভলিউশন করেছিল, বাট সেটা আমরা বলছি না এখন আর। এই নাম্বারটা কি করে হলো জানো? এই হার্ডি, দেখছো হার্ডি নামটা? এই হার্ডে ছিল ওয়েস্টের একজন বিখ্যাত বড় ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে? এই রামানুজন যখন ওয়েস্টে গেল, ম্যাথমেটিক্স, তোমরা সবাই জানো যে উনি ম্যাথমেটিক্স এক্সপার্ট ছিলেন। তো সেই ম্যাথমেটিক্স শেখার জন্য একে ওর মেন্টর বলতে পারো, বা কলিগ বলতে পারো, বন্ধু বলতে পারো, সবকিছু বলতে পারো, তার সঙ্গে খুব আলোচনা করতো। তো একদিন এই হার্ডি সাহেব রামানুজনের সঙ্গে দেখা করার জন্য এলো, গাড়িতে করে এলো, ক্যাবে করে। তো গাড়িতে করে ক্যাবে আসার পর যখন ক্যাব থেকে নামে, তখন কোনো কারণে তার কোট বলো বা কিছু বলো, ওই ক্যাব মানে হচ্ছে গাড়ি আর কি। তো ক্যাবে, হ্যাঁ, ওইটা কিভাবে এলো সেটা বলে দিই। ওই ক্যাব থেকে নামার সময় তার একটু প্রবলেম হয়েছিল কোনো কারণে, তো কোনো হার্ডি সাহেব খুব ক্ষেপে গেছিলেন, ঠিক আছে? নেমে বলছে, কি বলবে, আর কিছু বলার নেই তো, গাড়ির নাম্বারটা চোখে এসেছে, বুঝছে খুব বাজে নাম্বার। কোন নাম্বারটা? গাড়ির নাম্বার ছিল 1729। খুব বাজে নাম্বার হয় না, ওর সময় আমরা ফার্স্ট স্টেশন বের করি, খুব বাজে ছেলে, ওরকম। তো এই নাম্বারটা যখন বললো খুব বাজে নাম্বার, কোন রকম ডাল নাম্বার কোনো কিছু নেই, তখন রামানুজন বললো না, এটা বাজে নাম্বার নয়। ঠিক আছে, এই যে একটা কে লিখে দিয়েছে, সাম অফ দ্য কিউবস অফ টু কনজিকিউটিভ নাম্বারস। ও বললো এটা খুব ইন্টারেস্টিং নাম্বার, এটা দিয়ে দুটো গাড়ির নাম্বার বের করে যেতে পারে, একটা ক্যালকুলেশন করে দিল সে। তাহলে বুঝতে পারছো যে আমাদের রামানুজন কত বড় পণ্ডিত ছিল। এই রামানুজনের হিস্ট্রিটা একবার পড়ে দেখবে, তোমাদের মানে কি বলবো, মোটিভেশন অভাব হবে না। ও এত গরিব ছিল, ব্রিটিশ শাসনের সময় তার জন্ম ছিল, ঠিক আছে, 19-এর আগে একটুখানি, বা 90 ওরকম সময়, 18-এর শেষের দিকে। তো তার এত অভাবের মধ্যে সংসার কাটছিল, দিন কাটছিল, সে একটা স্কলারশিপ পেয়েছিল কলেজে ভর্তি হওয়ার জন্য। তো কিছুদিন পরে কি হলো, ভাগ্য যখন খারাপ চলে, হাতিতে গেলেও কুকুরে কামড়ায় কথায় আছে, তো সেরকমই হয়েছে। স্কলারশিপটা তার কয়েক মাসের মধ্যে ডিসকন্টিনিউ হয়ে গেল। কেন জানো? কারণ সে ফেল করেছিল। কিসে? আর্টসে। ম্যাথমেটিক্সে তো ভীষণ ভালো করেছিল, কিন্তু আর্টসের সাবজেক্টগুলোতে ফেল করেছিল। ফেল করলে আর কি করে চলবে? তার স্কলারশিপটাকে ডিসকন্টিনিউ করে দিল। এরকম করতে করতে আবার পরীক্ষা দিল কলেজ অ্যাডমিশনের জন্য, সে আবার ফেল করেছিল। তো সেই সময়তে ইন্ডিয়ান ম্যাথমেটিক্স সোসাইটির যে ছিলেন, রামচন্দ্র মনে হয় সেই ভদ্রলোকের নাম ছিল, তো ওনার সঙ্গে একটা ইন্টারভিউ হয়েছিল ওর, মানে তাকে ম্যাথমেটিক্স সঙ্গত সাহায্য করার জন্য। তো উনিও ভাবলেন যে এই ছেলেটা ম্যাথমেটিক্সে পারবে না, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর তার মনে হলো যে না, এ পারবে, এর ভিতরে একটা পটেনশিয়ালিটি আছে। তারপরে সে ওয়েস্টে গেল বিভিন্ন রকম ভাবে, এবং তার যে অবদান সে বুঝতেই পারছো। এবং তার মরে যাওয়ার পর 3টে নোটবুক আবিষ্কার মানে ইয়ে হয়, 3টে নোটবুক পাওয়া যায় তার কাছ থেকে, যেগুলোতে থাউজেন্ডস অফ
সলিউশন ছিল, থাউজেন্ডস অফ সলিউশন, যে সলিউশনস গুলো ম্যাথমেটিক্সে আজকের যুগের প্রাসঙ্গিক এবং খুব আপ টু ডেট। তাহলে বুঝতে পারছো যে একটা লোক যদি এতবার ফেল করে তার জীবন করতে পারে, আর তোমরা সামান্য একটা কি হয়েছে না হয়েছে, বাবু সোনামনা ধোকা দিয়েছে না কি করেছে তাই নিয়ে ভেঙে পড়ে সামনে এগোবে না, এটা হয় কখনো? বলো আমাকে। এরকম ভাবে হয় না, প্র্যাকটিক্যাল হতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। ওকে, চলো আমাদের জায়গাটাতে ফিরে আসি। হ্যাঁ, এই ডিলিমিটেশন কমিশনটা কি জিনিস? দেখো, ডিলিমিটেশন কমিশনটা ডিলিমিটেশন কমিশন যেটা আছে সেটা হচ্ছে, দেখো একটা শব্দের মধ্যেই পাচ্ছ পরিচয়। ডিলিমিট মানে লিমিট টিমিট কিছু ব্যাপার আছে যেটা আহ, একটা লিমিটের মধ্যে তাকে আবদ্ধ রাখে বলতে পারো, তাই তো? এরকম মনে হচ্ছে তো? বলছি বলছি, একটু থামো কৃষ্ণেন্দু, আমি এটা ধরেছি তো, এটা বলে নি তারপর তোমাকে বলছি। 326। ওকে, ডিলিমিটেশন এর মধ্যে দেখো একটা লিমিটেশন কথা আছে, তার মানে কি, যে কোনো কিছুতে একটা রেগুলেশন থাকবে। তো ডিলিমিটেশন কমিশনটাও কিন্তু সেই জিনিসটাই, ঠিক আছে? এটা কে করে? ইউনিয়ন ইউনিয়ন গভর্নমেন্ট, বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট যে বা যাই বলো, এই কমিশনটাকে তৈরি করে, ঠিক আছে? এর কাজ কি আছে ডিলিমিটেশন কমিশন? দেখো, আমাদের যে কনস্টিটিউয়েন্সি থাকে না, কনস্টিটিউয়েন্সি থাকে বা টেরিটরি থাকে, যেগুলো ভোট হয়, একটা নির্দিষ্ট জায়গাতে তো ভোট হয়, একদিনে তো সারা ভারতে ভোট হয় না, তাই না? তারপর হচ্ছে সিট অ্যালটমেন্ট থাকে, যে বিভিন্ন কনস্টিটিউন্সির কোনগুলো হবে। তারপরে মনে করো তুমি বাউন্ডারি ফিক্সিং থাকে। এই সমস্তগুলো ভীষণ ইম্পর্টেন্ট কাজ, কারণ তুমি দেখো সব সব ক্ষেত্রে কিন্তু লিমিট করে দিচ্ছে একটা ডিলিমিটেশন কমিশন, ঠিক আছে? এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এই কমিশনের কাজ। আর এটা কিন্তু খুব হাই পাওয়ার বডি বলতে পারো, ঠিক আছে? হাই পাওয়ার বডি কেন? বডি হাই পাওয়ার এটা হয় কারণ এর যে ভার্ডিক্ট গুলো হয়, ভার্ডিক্ট মিনস এটা তো কোর্ট নয়, মানে একটা কমিশন, এর যে কোর্টের পরামর্শগুলো দেয়, মানে কাজ কমিশন দেখার পর সেই সেটা কিন্তু চূড়ান্ত ফাইনাল। এটা সুপ্রিম কোর্টেও কিন্তু ইয়ে হয় না, কারণ কমিশনটা সরকার নিজে তৈরি করে আর এম্পাওয়ার্ড হয় থ্রু প্রেসিডেন্টের মাধ্যমে, সমস্ত কিছুর জন্য প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ থাকে। আর এর যে রিকমেন্ডেশন গুলো দেয় সেটা চূড়ান্ত হয়, এবং সেই রিকমেন্ডেশন কপি তৈরি করা হয়, বিভিন্ন কপি, সেগুলো লোকসভা রাজ্যসভায় দেওয়া হয়। তার জাস্ট দেখে, কোন রকম মডিফিকেশনের জন্য বলতে পারে না যে এটাকে একটুখানি, সরি, এটাকে একটুখানি মডিফাইড করে দাও তো, বা এটা চেঞ্জ করো, এরকমও কিন্তু তারা বলতে পারে না। তাহলে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট কমিটি, ডিলিমিটেশন কমিটি। এটা বুঝতে পেরেছো? গুড ইভিনিং, এতক্ষণ। তো ডিলিমিটেশন কমিটি এটাই বলছে, দেখো এখানে অর্ডার ইস্যু করতে পারে, এবং এটাই ফাইনাল, কোন রকম সিট মিট যেগুলো বললাম সেটাই কোনো কোর্টে হয় না, নট ইভেন সুপ্রিম কোর্টেও হয় না এটা। তাহলে এই কমিশনটা কিন্তু তোমাদের আসতে পারে যে এটাকে, হ্যাঁ এটাকে আবার আরেকটা বলাও হয়, এটাকে বাউন্ডারি কমিশনও বলা হয় এটাকে। তাহলে এটা বুঝতে পারছো, বাউন্ডারি কমিশন নন বলে একটা দিয়ে দিতে পারে, ডিলিমিটেশন কমিশন, তারপর বলে দিবে বাউন্ডারি সুপারভাইজ কমিশন, এরকম অনেক নাম দিয়ে দিবে। তাহলে আমরা একটা একটা এমসিকিউ পেয়ে গেলাম এখান থেকে, আসতে পারে। বুঝতে পারলে? নোটিফিকেশন পাওনি কেন? দেখে নেবে। হ্যাঁ, এই তো তোমাকে বললাম না যে তুমি কোথায় দেখেছো লিগাল রাইট কি রাইট। দেখো একটা কথা বলি, এই কনফিউজিং জায়গাটা, এই তোমাদের বলে আমি কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না, এই ভোটিং রাইটটা নিয়ে ভীষণ কনফিউজিং আছে। ওটা এক কথাই বললাম না, কোনো উত্তর দেওয়া যায় না, কিন্তু কনস্টিটিউশনাল রাইটটা আমরা ধরে নেবো। কেন ধরে নেবো না, মানে এটাই ফ্যাক্ট। বিকজ কনস্টিটিউশনাল যখন কোনো রাইট ড্র করে, আমরা যখন কোনো কিছু টেকিং করি ফ্রম কনস্টিটিউশন, সেটাকে আমরা কনস্টিটিউশন রাইট বলতে পারি। কারণ নামটাই কনস্টিটিউশন এই জন্য হয়েছে কারণ কনস্টিটিউশন তোমাকে সিকিউর করেছে সেই রাইটটা, তাই না? তাহলে আমরা 326 আর্টিকেলটা পেয়ে গেলাম। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস কে বললে একটা আমি সেটা বলে দিই, মানে কি, 18 বছর বয়স হলে পারে, তুমি যদি কোনো রকম ক্রাইম বা ইন্টারন্যাশনাল ক্রাইমের সঙ্গে যুক্ত না থাকো, তুমি যদি বিকৃত মস্তিষ্ক না হও, তাহলে তুমি ভোট দিতে পারবে, তোমাকে কেউ এরকম বাধা দিতে কেউ পারবে না। তাহলে এটা আলটিমেটলি তো কনস্টিটিউশনই প্রোভাইড করছে তোমাকে ভোটিং রাইটটা, 326 আর্টিকেল, তাই না? সেখান থেকেই আমরা ওই জন্য আহ, ধরে নেবো এটা কনস্টিটিউশন রাইট, কনস্টিটিউশন রাইট।
আর লিগাল রাইট বা ফান্ডামেন্টাল রাইট কেন হবে না, মনে হবে, এবং আদতে তাইও কিন্তু কিন্তু তবু আমরা নিতে পারবো না কেন, এক্সাক্টটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? ডিলি ডিলিমিটেশন কমিশনটা আরেকবার বলুন। আচ্ছা, এই কমিশনটা কোন সবকিছু সীমাবদ্ধ করে এটা ভাববে, ঠিক আছে? সীমাবদ্ধ করে মিন্স কনস্টিটিউশন যে একটা বাউন্ডারি থাকে টেরিটরির মধ্যে হয়, কনস্টিটিউয়েন্সি গুলো সেটা ঠিক করে, সিট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে হেল্প করে, কোন কোন বাউন্ডারি এক্সটেনশন হবে বা কমবে সেটা ঠিক করে, এইগুলোই করে কমিশন। আর কোনো কাজ নেই এর বেসিক্যালি, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখো, এই কমিশন আরেকটা নাম হচ্ছে বাউন্ডারি কমিশন। কারণ কি, বুঝতেই পারছো বাউন্ডারি সংক্রান্ত বেশি কাজ করে বলে। ওকে, সামনে যাই। ইনি সর্বসর্ব কি সর্বসর্বা? কে আজহার, কাকে বলছো সর্বসর্বা? আচ্ছা, এই কমিশন সর্বসর্বা, হ্যাঁ, টাইপ অফ বলতে পারো। চলো তাহলে, আজকে তো একটা স্লাইডে দিন কেটে গেল। নেক্সট দেখি তাহলে আমরা আর্টিকেল 323B। এই আর্টিকেলটা মনে পড়ে? দেখো তো একটু চিনতে পারো কিনা। তোমাদের একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। অনেকে কমপ্লেন করছো তো, দেখিয়ে দিচ্ছি, থামো। এই তো, আর তো কোনো কনফিউশন নেই। এটাই বলতে চাইছো তো, যে পরীক্ষায় যদি স্যার এরকম দেয় তাহলে আমরা কি করব, রাইট? বলো তোমরা, তাহলে উত্তরটা তোমরাই বলো, তারপর আমি বলছি। এতক্ষণ ধরে আমি তোমাদের বোঝালাম, কি বুঝলি দেখি? এই তো, আমার তো লাগবেই না, তোমরা তো বলেই দিয়েছো। তোমরা তো নিজেই বলে দিচ্ছ যে কনস্টিটিউশন রাইট। কেন কনস্টিটিউশন রাইট? অ্যাকর্ডিং টু 326 আর্টিকেল, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ গুলো, ঠিক আছে? এইটাকে নিয়ে আমরা এগোবো, কারণ এটা কনস্টিটিউশন খুব ক্লিয়ার করে বলে দিয়েছে। আর কোনো সন্দেহ আছে? আর কখনো বুঝতে অসুবিধা হবে, বা এই এই প্রশ্ন পরীক্ষা হলে কি করবে? এইবার তোমার মনে হতে পারে স্যার আমি বিভিন্ন পরীক্ষা দেখেছি, প্রিভিয়াস পরীক্ষাতে, এই পরীক্ষাতে, সেই পরীক্ষাতে, যে কোথাও এটা দিয়েছে উত্তর, কোথাও এটা দিয়েছে। না পাওয়ার কিছু নেই, দেখতেই পারো। কিন্তু যে কোশ্চেন সেট করেছে সে কতটা জানে সেটা একটা বড় ব্যাপার। কেন এই কথাটা বললাম দেখো, আমি আমি এটা বলছি না, নামটা বলছি না ফর প্রাইভেসি রিজন। আমি এমন কমিশনেও থেকেছি নিজে, অ্যাজ এ স্কলার থেকে, মানে সেই জায়গাটা থেকে, যে কোশ্চেন সিলেকশন করা হবে, কোন কোশ্চেনগুলো পলিটি থেকে নেওয়া যেতে পারে বিভিন্ন পরীক্ষার জন্য। সেটা আমি বলছি না কোন ইসে, ওটা সিকিউরিটি বলা যাবে না। সেখানটাতে কিন্তু অনেক রকম চুজ থাকে, ঠিক আছে? তোমাকে কোনো একজন কিন্তু 100টা কোশ্চেন ঠিক করে না। যদি 50টা কোশ্চেন থাকে, 5 জনের কাছ থেকে নেওয়া হয় রিকমেন্ডেশন গুলো, এবং 5 জন কাছ থেকে নেওয়া, অনেকজনের কাছ থেকে নেওয়া হয়, এবং তার মধ্যে 5টা নিয়ে সেই 5টাকে আবার ফাইনালাইজ করা হয়। বুঝতে পারলে? এবার কোনটা করা হচ্ছে সে উনি কি ভেবেছেন সেটা আলাদা ব্যাপার। তবে অনেক সময় দেখো না যে প্রথমে দিয়ে দেয় এটা, তারপরে এত রিভিশন সংখ্যা পড়ে যে স্যার এটা ভুল আছে, অ্যান্সারটা ঠিক হবে, পরে আবার ঠিক করে কেটে এটা দেয়, দেখো না? তো উনি যে কোশ্চেন করেছিল তার লিমিটেশন বলতে পারো, এমন নয় যে উনি ভগবান, উনি সব জানতে এমন নয়, ওনারও ভুল, মানুষ, ওনারও ভুল হয়, সেরকম হতে পারে। কিন্তু এটা আমার কংক্রিট অ্যান্সার। তার জন্য যদি তোমার না পরীক্ষায় নাম্বার করে ভুলও হয়, সে ভুলটা তোমাদের না, তাদের ভুল, ঠিক আছে? বাট আমরা যেহেতু সঠিক জানি, সেহেতু আমরা এখান থেকে আমাদের ডিসিশন নেবো না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো। এই এই শব্দের সঙ্গে পরিচিত 323B আর্টিকেল, মনে পড়ছে এই শব্দটাকে কোথাও? আগের দিনে একদিন আমি পড়েছিলাম কোনো একটা ইসে 14 এ, হ্যাঁ, 14A তে দুটো আর্টিকেল আছে, একটা 323A, 323-এর এ একটা আছে, আর একটা
বি আছে, এটা ছিল কি মনে আছে? ট্রাইব্যুনাল ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আর এটা ছিল ট্রাইব্যুনাল ফর আদার ম্যাটার। আদার ম্যাটার মানে সেই বলেছিলাম না, যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত নয়, যেমন ট্যাক্স সংক্রান্ত হতে পারে, ইলেকশন সংক্রান্ত হতে পারে, বলেছিলাম। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে কিন্তু। তারপরে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে হতে পারে। এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে যে ট্রাইব্যুনালটা তৈরি করা হয় সেটা হচ্ছে এই 323B এটাকে ইম্পোর্ট করেছে, কি ট্রাইব্যুনাল ফর আদার ম্যাটার। অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়া বাকি সমস্যা সমাধানের জন্য এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়। এটা একটা কোর্ট মতো, ঠিক আছে, কিন্তু কোন রকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা কি বলবো স্পেশাল কোর্ট নয়, ঠিক আছে। এটা একটা ট্রাইব্যুনাল, কোর্টের কাজই হবে, কিন্তু সেটা একটা পার্টিকুলার বিষয়ের উপর তৈরি হবে। বুঝতে পারো, কোনো একটা সমস্যা যখন তৈরি হলো, তারপর যখন ট্রাইব্যুনাল তৈরি করার কথা হচ্ছে, সেই সংক্রান্ত সমস্যাটাই এটা করবে, এবং সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন ট্রাইব্যুনালটা কিন্তু ভেঙে যাবে, কন্টিনিউ বেসিক্যালি থাকে না। রাষ্ট্রপতি বলে দেবে ঠিক আছে আমি করেছিলাম, রাষ্ট্রপতি তৈরি করে, এটা মাথায় রাখবে। আমি বলেছিলাম যে ট্রাইব্যুনাল তৈরি করো, এখন আমি বলছি যে আমার আর প্রয়োজন নেই, এখন এটা ডিজলভ হয়ে গেল। এটাই বলছি এখানে, দেখো পার্লামেন্টে করতে পারে বা স্টেট লেজিসলেচার কিন্তু এই ইলেকশন সংক্রান্ত কোনো সমস্যা সমাধানের জন্য এই ধরনের ট্রাইব্যুনাল তৈরি করতে পারে। বুঝতে পারলে? ইলেকশন ডিসপিউট নর্মাল ইলেকশনে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যায় না, এটা হয়। তবে এর যে রায়টা হয় বা ডিসিশনটা হয়, সেটা কিন্তু হাইকোর্টে তুমি বলতে পারবে না যে এই ট্রাইব্যুনাল বানিয়েছিলাম, ট্রাইব্যুনালে তো আমার ফেভার যাচ্ছে না, অন্যরকম কথা বলছে, তাহলে এটা আমি নিচ্ছি না, এরকম বলতে পারবে না। একমাত্র সুপ্রিম কোর্ট যদি বলে, মানে সুপ্রিম কোর্ট যদি মানে যার মতো হয় যে হ্যাঁ একটা বড় ব্যাপার, কিন্তু ট্রাইব্যুনালটা কোনো কারণে করাপ্ট হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে ট্রাইব্যুনাল কি বলবো নিউট্রাল নেই বা পার্সিয়ালিটি করছে, তখন সেটা সুপ্রিম কোর্টে তুমি বলতে পারো, আদারওয়াইজ হাইকোর্টে হবে না এটা। ওকে, এরকম ধরনের ট্রাইব্যুনাল আজ পর্যন্ত কতবার হয়েছে জানো? একবারও হয়নি। নো সাচ ট্রাইব্যুনালস। আমাদের ইলেকশনে এরকম ধরনের কোনো ডিসপিউট, রাজহানি কোনো ঘটনা হয়নি যেটার জন্য আমাদের ট্রাইব্যুনাল তৈরি করতে হবে। হয়েছে কি হয়নি সে আমি জানি না, তোমরা বললে বলো, কিন্তু এই ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত স্ট্যাবলিশড হয়নি। বুঝতে পারলে? ট্রাইব্যুনাল ফর আদার ম্যাটার্স 323B আর্টিকেল, এটা ইম্পর্টেন্ট, মোটামুটি ভাবে মাথায় রাখো। ক্লিয়ার? চুপ থেকে থেকে আমাদের এই অবস্থা অরুন্ধতি। নিজের শব্দটাকে, নিজের ভয়েসটাকে রেজ করতে হবে অন্যের বিরুদ্ধে, আদারওয়াইজ সেটাকে মানে কি বলবো, লোকজন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, বুঝলে? হ্যাবিচুয়েট হয়ে যাবে, তোমাকে আজকে কিছু বলবে না, কালকে তোমাকে সেই জায়গাটাতে লোক আঘাত করবে। তার জন্য আমরা অশিক্ষিত বা অসভ্য নই, আমরা ভদ্র ভাষাতেই তাদেরকে আমরা রিপ্লাই দেব। আমাদের পেনের জোর আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা শব্দ ঝড় তুলবো, আমাদের লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে নয়, সেটা বেশিক্ষণ হয় না। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, তাহলে এবারে এতক্ষণ আমরা যেগুলো বুঝলাম, সেই বোঝা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে তোমাদের মধ্যে কারোর, বা বুঝতে পারোনি এমন কিছু হয়েছে? বলো, দেখছি আমি। ওকে, টাইম ওয়েস্ট করছি না। মেশিনারিজ অফ ইলেকশনস। দেখো, ইলেকশন মেশিনারিজ মানে কি? মেশিনারি যদি এটা কোনো রকম অন্য কোনো ক্লাসে হতো, যন্ত্রপাতি ক্লাস, তাহলে বলতাম যে যন্ত্রপাতি, এই পেন একটা, ওই যন্ত্রটা, ক্যামেরাটা মেশিন, মেশিনারিজ। কিন্তু যেহেতু ইলেকশন, সেহেতু ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো কিছু, কোনো কাজ সহযোগিতা করার জন্য যে সমস্ত টুলস গুলো আমরা ইউজ করি, যে সমস্ত জিনিসগুলো ইউজ করি, সেটাকে মেশিনারিজ বলে। সেরকম ইলেকশন পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু টুলস আছে। টুলস মিনস কিছু পোস্ট আছে, কিছু অফিসার্স আছে, তারা কিভাবে কাজটা করছে, আমাদের ইলেকশনটাকে হেল্প করতে সাহায্য করছে, সেগুলো দেখবো। ঠিক আছে, একে একে দেখবো আমরা। তাহলে প্রথমটা দেখে নিই, চলো। 1 নম্বর দেখতেই পাচ্ছ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা যথেষ্টভাবে প্রথম দিকে ডেপথ দিয়ে পড়েছি, এটা প্রথম ক্লাসেই পড়েছি। এটা নিয়ে তোমাদের কোনো রকম প্রবলেম থাকা উচিত নয়। তবুও দেখো, যারা আজকে প্রথম দেখছো ক্লাসটা, সেটা একটু দেখানো। আর্টিকেল 324 এটা আমাদের দিয়েছে কি করতে, ইলেকশন কমিশন মোটামুটি ভাবে একটা তৈরি হবে, যে সুপারিনটেন্ডেন্স করবে, ডিরেকশন দেবে, কন্ট্রোল করবে কি ইলেকশন গুলো। কোন ইলেকশন গুলো হবে? স্টেটে হতে পারে বা লোকসভা পার্লামেন্টের ইলেকশন হতে পারে। এই লোকসভা লিখে রেখেছি, যাচ্ছে দুটো পক্ষে মনে করো পার্লামেন্ট, ঠিক আছে। এই ধরনের ইলেকশন গুলো এই সুপারিনটেন্ডেন্স করবে ইলেকশন কমিশন, ঠিক আছে। হ্যাঁ, 1+2 3 মেম্বার্স বডি। দেখো এখানে লিখে দিয়েছি, যেটা বললাম 1+2, একজন চিফ ইলেকশন কমিশনার থাকে আর দুজন থাকে আদার্স কমিশনার্স। তাহলে এদের বডিটা হচ্ছে একজন চিফ ইলেকশন কমিশনার,
চিফ ইলেকশন কমিশনার প্লাস আদার ইলেকশন কমিশনার, টোটাল 3 মেম্বার্স বডি। বুঝতে পেরেছো? এইগুলোই তোমাদের পরীক্ষাতে আসে, কতজন বডি নিয়ে তৈরি হয়। কঠিন কিছু আসে না, আমি তোমাদের মোর দ্যান বেশি বুঝিয়ে দিই। এত তোমাদের বোঝানোর কারণটা হচ্ছে যেটুকু মাথায় থাকবে বোঝার পর তাতেই হবে, এইভাবেই হবে, চাপ নিও না। এরকম ভাবে কোশ্চেন আসবে, সেটা ভুল করলে চলবে না। ওকে, চলো তাহলে এদের কে অ্যাপয়েন্ট করে? এই লোকগুলোকে প্রেসিডেন্ট। জলের মতো সোজা, এত বড় চ্যাপ্টার কিন্তু 1 সেকেন্ডে আমরা বুঝে নেব। আর কিছু বুঝতে বাকি আছে এই চ্যাপ্টারে? বলো। ক্লিয়ার? অবজেক্টিভ কোশ্চেনের দিন কিন্তু আমি সবাইকে ধরবো, কিন্তু প্রত্যেকটা নাম পড়ে পড়ে দেখবো। আজকে যারা ক্লিয়ার বলছো সেদিন যদি ভুল করেছে না। ওকে চলো ঠিক আছে, আগে বাড়তে হ্যাঁ। তাহলে একটা মেশিনের আমরা পেয়ে গেলাম কি? ইলেকশন কমিশন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আরেকটা দেখি, তাহলে কি আছে এটা? চিফ ইলেকটোরাল অফিসার, সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ এক্সিকিউটিভ অফিসার হয় সিইও তে, বিভিন্ন কোম্পানির সিইও দেখো না, সেগুলো নয়, এটা আমরা এখানে ইলেকটোরাল অফিসার দেখবো। তাহলে এই ইলেকটোরাল অফিসারটা কি করবে? দেখো, ইলেকশন কমিশন যে সমস্ত ইলেকশন হেল্ড করছে, ঠিক আছে, যে সমস্ত ইলেকশনগুলো চালু করে মানে পরিচালনা করছে, সেই সমস্ত ইলেকশনগুলো একটা কন্ট্রোল থাকার দরকার আছে। কারণ তুমি দেখলে ইলেকশন কমিশন মাত্র 3জন মেম্বারের বডি, তো সেই 3জন মেম্বারের তো সমস্ত কাজটা পরিচালনা সম্ভব নয়, সেটা হয়ও না, তাই না? আরো লোক দরকার, আরো লোক আস্তে আস্তে আসবে। প্রথম লোক ইনি আসলেন, চিফ ইলেকটোরাল অফিসার, সিইও, ঠিক আছে। উনি কি করবেন? ওই আগের মতোই, এটাও ঠিক সেই স্পেশাল প্রভিশনস ফর সাম স্টেট পড়েছি আমরা, প্রথম দিকে পড়তে একটু কষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সবগুলো একই রকম দেখছি। এটা তোমাদের ঠিক ওরকমই দেখতে পাবে তোমরা। একটু ভালো করে একটা বুঝে নাও, বাকিগুলো দেখবে তোমাদের আর বোঝানো লাগছে না। ওকে চলো। তা সুপারটেন্ডেন্স করে মানে কি? পর্যবেক্ষণ করে বলতে পারি এটা আমি। পর্যবেক্ষণ করে, এটা পরিচালনা, আর কন্ট্রোল। কন্ট্রোল বাংলা কি আছে? কন্ট্রোল মানে সবাই জানি আমরা, কন্ট্রোল বাংলাটা কি গো? কন্ট্রোল বাংলা, আরে সবকিছু ওই যে ইয়ে হয় না, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ। এই বাংলা টার্মগুলো একটু সমস্যা হয় আমার, যাই হোক। তাহলে বুঝতে পারছো যে এই কাজগুলোই যে ইলেকশন কমিশন যে ইলেকশনগুলো করবে, সেইগুলো ইলেকশন কমিশন তো একা একা প্রত্যক্ষভাবে মানে দেখতে পারে না। তার জন্য আছে আমাদের চিফ ইলেকটোরাল অফিসার, সে মোটামুটি এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করবে, যে সমস্ত ইলেকশনগুলো হেল হচ্ছে কার? ইলেকশন কমিশনের, ঠিক আছে। এরা কি তাহলে ইলেকশন, এরা নিজেরা কিভাবে আসবে? ইলেক্টেড হয়ে আসবে না, এরা ডেজিগনেট হতে পারে অফিসার হিসেবে, বা নমিনেট হয়েও আসতে পারে। এরা বেসিক্যালি কোথা থেকে নমিনেট হয়ে আসে জানো? এরা বেসিক্যালি নমিনেট হয়ে আসে, দেখো, যখন গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট ইলেকশন হয়, তখন চিফ কমিশন কি করবে? এই যে নমিনেট করে, কে নমিনেট করে? এটা কোনো প্রেসিডেন্ট করে না, কিন্তু এটা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা আছে, বেসিক্যালি চিফ ইলেকশন কমিশনার মানে এদেরকে নমিনেট করে, ঠিক আছে। ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কিন্তু এই অফিসারকে মানে নমিনেট করে। মনে করো আজকে স্টেটের ইলেকশন হবে, কোন একটা স্টেটের ইলেকশন হচ্ছে, সেই স্টেটের ইলেকশন হওয়ার সময়তে ওই ইলেকশন কমিশন যিনি চিফ আছেন, তিনি সেই স্টেটের সঙ্গে কথা বলবেন, সরকারের সঙ্গে কথা বলবেন, গভর্নমেন্টের সঙ্গে। তারপরে বলবেন, দেখো তোমার তো ভোট হচ্ছে, এই লোকটাকে তোমার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে আমি নমিনেট করতে চাইছি, তোমার কোনো সমস্যা আছে? তখন সেই স্টেটের গভর্নমেন্ট বলবে যে না, ঠিক আছে, তুমি করতে পারো, ইলেকশন করার জন্য আমার কোনো প্রবলেম নেই। তারপর তিনি ওনাকে মানে নমিনেট করবে, চিফ ইলেকটোরাল অফিসার। ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কি হবে? সেন্ট্রালের সঙ্গে তখন করবে, অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ইউনিয়ন টেরিটরির, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ইউনিয়ন দেখে, সেটা ইউনিয়নের সঙ্গে করবে, ঠিক আছে। এরকম যখন যার আওতায় ইলেকশন হবে, সেই আওতায় সরকারের সঙ্গে পরামর্শ করে সেইখানটাতে তাদেরকে নমিনেট করা হবে, ঠিক আছে, বা ডেজিগনেট করা হবে অ্যাজ অ্যান অফিসার হিসেবে। আর কিচ্ছু নেই চিফ ইলেকটোরাল অফিসারের মধ্যে। এই টার্মগুলো তোমরা আগে শুনে থাকবে, কিন্তু আজকের পর থেকে খুব ভালো করে বুঝতে হবে তাদের কাজ কি হয়। কাজ সিম্পল, সুপারিনটেন্ডেন্স করবে, ডিরেকশন দেবে এন্ড কন্ট্রোল করবে। তাদের নমিনেট করবে কে? প্রেসিডেন্ট করছে না, কারণ প্রেসিডেন্ট প্রথমে করে দিয়েছে ইলেকশন কমিশনারকে, আর ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার এই এদেরকে নমিনেট করছে, ডেজিগনেট করতে পারে অ্যাজ অ্যান অফিসার হিসেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা? সালমান বুঝতে পেরেছো? ওকে, সবাই বুঝতে পেরেছো মোটামুটি ভাবে? ফুল ক্লিয়ার? ঠিক है,
ঠিক হে। চলো, আর কারা কারা আছে এই মেশিনারিজের মধ্যে ইলেকশন চালু মানে চালাতে সাহায্য করে? 3 নম্বরে আসছে সি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কি করে? নমিনেশনের জায়গাটা একটু বলুন। আচ্ছা, নমিনেশনটা বলতে হবে, তাই তো? এটা নমিনেশনটা একই রকম। আমি যখন এটা বলবো নেক্সট একটু পরে আসছি, তখন তুমি একটু দেখে নেবে একই রকম নমিনেশন। তার জন্য ওটা বলে আর এটা সময় ওয়েস্ট করছি না, ঠিক আছে সুশিতা? এটা আমি বলছি একটু পরে, একই আগেরটাও যেটা এটাও সেটা। এখানে দেখো কি বলছে, এর কাজটা আগে তুমি দেখলে, সুপারিনটেন্ডেন্স করা কি, ডিরেকশন দেওয়া, কন্ট্রোল করা কাকে? চিফ ইলেকট্রাল অফিসার। চিফ ইলেকট্রাল অফিসার একা একা কাজ করবে? তারও তো কিছু লোক দরকার আছে, তাই না? সে উপদেশ দিবে যে আমার এই কাজগুলো করা দরকার আছে, বা চিফ ইলেকশন কমিশন যে কাজগুলো করলো সে তো সরকারের সঙ্গে আলোচনা করে তারপরে সে আমার রিজনে ইলেকশন নিচ্ছে। কিন্তু সেই ইলেকশন নেওয়ার ক্ষেত্রে সে কি কাজ করলো না করলো তার জন্য তো দায়বদ্ধ থাকতে হবে। তো সেই কার কাছে তার দায়বদ্ধ থাকবে? ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিসার যে আছে, এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে তার সে কিন্তু মানে বলতে বাধ্য যে আমি এই কাজগুলো করেছি এই তোমার ডিস্ট্রিক্টের জন্য। সে খুঁটিয়ে দেখবে যে কোন কোন জায়গাগুলো ভুল আছে না কি আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে? দেখো, ডিস্ট্রিক্টে যে সমস্ত ডিস্ট্রিক্ট সংক্রান্ত যে সমস্ত ইলেকশন হয় ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই সমস্ত সমস্ত ইলেকশনগুলোই কিন্তু এই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারই দেখে থাকে, তার আন্ডারেই সমস্ত কাজগুলো হয়ে থাকে। আমরা একদিন শুনেছি রিটার্নিং অফিসার, আরও পিও মেয়র সব শুনেছি, সেগুলো আমি আস্তে আস্তে আসবো, এগুলো উপরের ধাপে যারা থাকে তাদের। বুঝতে পেরেছো? একই রকম কাজ আগের মতন, সবাই একের অধীনে কাজ করছে, তাদের সমস্ত কাজগুলো স্ক্রুটিনি করছে, দ্যাটস ইট, তার বেশি কিছু নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার। কার কার ক্লিয়ার হয়নি ধোঁয়াশা আছে বলে দাও। সাবজেক্ট টু দ্য সুপারিনটেন্ডেন্টস ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার, এর সমস্ত আন্ডারে যে সমস্ত কন্ট্রোলগুলো হবে ডিস্ট্রিক্টের সমস্ত কিছুর জন্য ইনি দায়বদ্ধ থাকবে, ইনি দেখে নেবেন, ইনি ফাইনাল ডিসিশন দেবেন। ওকে, তো এদের দেখো নমিনেশন, এরাও নমিনেটেডই হয়। কারা কিভাবে হয়? এদের নমিনেটসটা কে করে? দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নমিনেটস। একই কথা, ইলেকশন কমিশনই করছে, এখানে কোনো রকম ভাবে কেউ করছে না। কিভাবে করে? ওই যে আগে আছে এখানে একই রকম, আগেরটা যে বললে বুঝতে পারোনি সেটা একবার দেখে নাও। যখন কোনো স্টেট গভর্নমেন্ট ইলেকশন হবে, তো সেই স্টেটের গভর্নমেন্টের সঙ্গে কিন্তু ইলেকশন কমিশন আলোচনা করবে, ফর্মাল ওয়েতে ডিসকাশন করবে যে এই ভদ্রলোককে তোমার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে আমি দিতে চাইছি, তোমার তাতে কোনো আপত্তি আছে? তখন স্টেট বলবে না, আপত্তি নেই, তাহলে চলো। এবার মনে করো কোনো একজন ব্যক্তিকে সে দিচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সে একটা কোনো রাজনৈতিক দলের নেতা, সে তার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ আছে, সে বিভিন্ন সময়তে বিভিন্ন খারাপ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, সেই ধরনের লোককে তো কখনো স্টেট চাইবে না যে আমার ইলেকশন হেল্প করুক, কারণ সে ইলেকশনটার নামে অনেক কিছু করতে পারে। সেই স্বচ্ছতার জন্যই কিন্তু একটু কনসাল্ট করে নেয় আর কি স্টেট গভর্নমেন্টের সঙ্গে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সেটা করে কখন, যখন সেটা ইউটির ইলেকশনের হতে পারে, বা কেন্দ্র সরকারের যে সমস্ত ইলেকশনগুলো হয়, লোকসভার ইলেকশন হতে পারে, সেই সমস্ত সময় কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে। বুঝতে পেরেছো এবার কিভাবে নমিনেট হচ্ছে? ইলেকশন কমিশন করে? চলবে না, এসব চলবে না। ক্লিয়ার? আর ক্লিয়ার না হলে কোন জায়গাটা ক্লিয়ার না, গরম লাগছে। বলো বলো বলো, এক্সকিউজ মি। এরা বেসিক্যালি কি হয় জানো তো, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িগুলোই হয়, ঠিক আছে? ইউনিয়নের যে এমপ্লয়িগুলো হয়, স্টাফগুলো হয়, তাদের মধ্যে থেকেই হাই লেভেলের স্টাফ যেগুলো হয় আর কি, মনে করো ইয়ে হতে পারে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত জাজ হতে পারে, এই ধরনের লেভেলের যে সমস্ত বড় বড় অফিসারগুলো থাকে না, তাদেরকে এই সমস্ত ডিস্ট্রিক্ট ইলেক্টেড অফিসার এসব বানায়। এটাতে কিছু নেই আর। নেক্সট, রিটার্নিং অফিসার। এই নামটার সঙ্গে অপরিচিত কে আছে বলো আগে, তারপরে আমি সামনে যাচ্ছি। এই নামটার সঙ্গে অপরিচিত কে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটার্নিং অফিসার শোনোনি? তোমাদের দেখবে যারা মোটামুটি পরীক্ষা বলছি কেন, ইলেকশনে ভোট দিতে যাও, তখন
রিটার্নিং অফিসার নামগুলো, তারপরে যে কি বলবো প্রিসাইডিং অফিসার, এই সমস্ত নামগুলো শুনুনি তারা ইয়ে করে। এরা ইলেকশনটাকে কন্ডাক্ট করার জন্য কিন্তু খুবই মানে কি বলবো পার্লামেন্ট বা অ্যাসেম্বলি যে সমস্ত হয় রেসপন্সিবল থাকে। এরা কিন্তু মানে কি বলবো ফিল্ডে এসে হয় না প্রত্যক্ষভাবে দেখে নিয়ে ইলেকশনটা করা হবে, সেই ধরনের ব্যক্তি এরা। এতক্ষণ তো অফিসে অফিসে চলছিল, এ লিখে দিচ্ছে এই রিপন করলাম এইগুলো করো, এগুলো যদি না হয় এরা নামবে মাঠে খেলা করতে, আর যে সমস্ত খারাপ খেলাগুলো হচ্ছে সেগুলো বন্ধ করতে। বুঝতে পারলে? রিটার্নিং অফিসার রেসপন্সিবল থাকে কন্ডাক্ট করার জন্য ইলেকশন। কন্ডাক্ট করা মানে কি? পরিচালনা করা। ইলেকশনটা হতে হবে। এবার ইলেকশন কমিশনও কিন্তু এদের একই রকম ভাবে আগে যুগে দেখলে বলার কিছু নেই। ইলেকশন কমিশন নমিনেট করে কাদেরকে? রিটার্নিং অফিসারকে। ঠিক আছে? পার্লামেন্টের বা অ্যাসেম্বলির ইলেকশনের আগের মতোই একই রকম একই কাজ। প্রত্যেকটা মানে কনস্টিটিউশন যখন ইলেকশনের জন্য মানে ওদেরকে নমিনেট করবে, তখন সেই জায়গার সরকারের সঙ্গে আলোচনা করে নেবে, তারপরে তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হবে। ইলেকশন কমিশন করছে এটা। ঠিক আছে? এই দুটো ক্লিয়ার হয়েছে? আসছি, প্রিসাইডিং অফিসারও আসবো। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। ঠিক আছে, তাহলে দেখো রিটার্নিং অফিসারের কাজ তো প্রচুর, কারণ এতক্ষণ তো অফিসিয়ালি সবাই কাজ করছিল এটা ওটা সেটা, কিন্তু এক second। এতক্ষণ তো সবাই অফিসিয়ালি চিঠিমিঠির মাধ্যমে সমস্ত কাজ করছিল এ ও সে, কিন্তু এইবার দেখো রিটার্নিং অফিসার কিন্তু মাঠে নেমে গেছে। এরপরে আরো যে সমস্ত দলগুলো, মানে দল বলছি কেন, এর অধীনস্থ কাজ করবে যে সমস্ত অফিসারগুলো আসবে, তারা আরো প্রত্যক্ষভাবে কাজ করবে, সেটা এর পরে আসছি। তাহলে বুঝতে পারলে এরা কন্ডাক্ট করে ইলেকশনটা বেসিক্যালি পার্লামেন্টারি বা স্টেট অ্যাসেম্বলির সেই আগের মতোই ইলেকশন কমিশনই এদের নমিনেট করে। কিন্তু এদের কাজটা এত ভাস্ট, কারণ এদের কাজ তো বললাম না অফিসের মধ্যে সীমাবদ্ধ নেই, ফিল্ডে এসে কাজ করতে হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র দেখা ব্যাপার আছে। সেই জন্য কি হচ্ছে, এদের অ্যাসিস্ট্যান্ট করার জন্য কিছু লাগবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার লাগবে। ঠিক আছে? কি করবে তারা? এদের নামই অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মিনস সহায়ক। সহায়ক এদের কাজে সহায়ক করবে, রিটার্নিং অফিসারগুলোকে সহায়তা করবে কাজ, তাদের কাজ পরিচালনার ক্ষেত্রে। কারা করবে? অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। সেই জন্য এদেরকে ওই একই ইলেকশন কমিশনই অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে এর কাজটা আর এর কাজটা একই রকম, কিন্তু এরা কাকে করবে? একে সহায়তা করবে, ডিরেক্টলি কোনো কিছু করবে না। এরা যে ডিসিশন নেবে বা যেটা বলবে সেগুলো করবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। ঠিক আছে? কোনিকে বুঝতে পেরেছো? ওকে, চলো। রেজিস্ট্রেশন অফিসার, ইনি কি করবেন? আচ্ছা বলো তো দেখি একটু, না দেখে এই নামটা রেজিস্ট্রেশন অফিসার শুনে তোমাদের কি মনে হচ্ছে দেখি। এই রেজিস্ট্রেশন অফিসার নামটা শুনে ইনি কি, এই ভদ্রলোক কি করতে পারে বলে মনে হচ্ছে বলো? হুম, বলুন তো, ঠিক বলেছো, ঠিক বলেছো। রেজিস্ট্রেশনের মধ্যেই লুকিয়ে আছে এর উত্তরটা। এরা যারা থাকে তারা করবে রেজিস্ট্রেশন। কি রেজিস্ট্রেশন? আগের দিন বলেছিলাম, একটা ইলেকট্রাল রোল তৈরি হবে, ভোটিং লিস্ট তৈরি হবে, কতগুলো ক্যান্ডিডেট কোন জায়গা থেকে কে কি নাম হচ্ছে তাদের একটা লিস্ট তৈরি হবে। এই সমস্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত যত কাজ আছে সেই সমস্ত কাজগুলোই করবে এই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। বুঝতে পারছো? নাম শুনলেই তোমরা নেক্সট বার মাথায় চলে আসবে, কোনো রকম কঠিন কিছু নেই। কোনটা? কোনটা বলবো প্রিয়াঙ্কা আরেকবার? তুমি একটু ক্লিয়ার করে বলো, ততক্ষণ আমি এটা বুঝিয়ে দিই। ঠিক আছে? কোনটা কোনটা বলবো আমি বুঝতে পারছি না, তুমি আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আচ্ছা, আরোটা আমি আরেকবার বলবো, তাই তো? আমি তো এটা শুরুই করিনি, আমি তো বলছি তোমাদের জাস্ট রেজিস্ট্রেশন করে। ঠিক আছে? এটা কি রেজিস্ট্রেশন করে? এই যে বললাম ইলেকট্রাল রোল গুলো তৈরি করে, ওই যে এরকম এরকম ছিল না আগের দিন, নাম টাম থাকে এরকম ভাবে, বয়স থাকে বিভিন্ন রকম, তারপর ক্যান্ডিডেটের লিস্ট বানাতে হয়, 1 নম্বর কারা কারা ক্যান্ডিডেট আছে, এরকম ধরনের যত রকম রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ আছে সমস্ত করে এই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার গুলো। ঠিক আছে? ওকে, চলো তাহলে কি বলছি। এদের কারা করে? ওই সেই আগের ভদ্রলোক কি করে?
একই রকম মানে এদের অ্যাপয়েন্টমেন্টটা বারবার বলার আমার কিছু নেই, ইলেকশন কমিশনই করে। তোমাদের ভুলটা কেন হবে, এই বারবার আমি এই জায়গাটা একই জিনিস কিন্তু বলছি কেন, আর একটুখানি ওয়েট করো তাহলেই বুঝতে পারবে। নেক্সট আসছে, এই ইলেকশন কমিশনই কিন্তু এদের অ্যাপয়েন্টমেন্ট করে। কিভাবে করে? ওই রকম ভাবে কনসাল্ট করে কাদের সঙ্গে, স্টেটের ভোট হলে স্টেট, ইউটির হলে ইউটির সঙ্গে। আগে বলে দিয়েছি বারবার, আর করছি না। এদের কাজটা তো আরো বেশি, কত কত ভোট তৈরি হয়, কত কত লিস্ট তৈরি করতে হয়, কত লোকের নাম কেটে নতুন আবার ঢোকাতে হয়, সংশোধন করতে হয় রেজিস্ট্রেশন সংক্রান্ত, হিউজ কাজ একটা। তাহলে পরে এই একার ভদ্রলোকের দ্বারা সম্ভব না, উনি তো পালাবেন চাকরি ছেড়ে দিয়ে। তো সেই জন্য যাতে না পালান তার জন্য কি হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট রাখবে এরা কিছুটা। অ্যাসিস্ট্যান্ট কি করবে? এদের অ্যাসিস্ট করবে কোন কাজে? ওরা যে কাজ করছে সেই কাজগুলো আমি তো আগে বলে দিয়েছি কি কাজ করবে, এটা নতুন করে বলার কিছু নেই। বুঝতে পারলে? ওরা যে সমস্ত ভোটার লিস্ট, ভোটার রোল বানাচ্ছে সেই সমস্ত কাজে অ্যাসিস্ট করার জন্য কিছু অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারও নিয়োগ করা হবে। ওকে, এ কারা কারা আছে এই সমস্ত ইসে, সেগুলো ইম্পর্টেন্ট নয় অতটা, ঠিক আছে? সো বেশি যেটা জেনে মাথা ভারী করো না, কখনো পরীক্ষাতে আসে না এগুলো। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের নাম কি বলো, এই সামনে দিয়ে দেয় না বেসিক্যালি। জাস্ট জেনে যখন কাজ কি হচ্ছে তাহলেই হবে। ওকে, এটার সঙ্গে নিশ্চয়ই কেউ তোমার অপরিচিত নয়, প্রিসাইডিং অফিসার। আছো কি অপরিচিত? কারণ তোমার দেখতে পাবে তোমাদের বন্ধুরা যারা চাকরি পেয়ে গেছে, একটা সুন্দর করে এরকম একটা আই কার্ড ঝুলিয়ে নিয়ে ফেসবুকে একটা চাঁদ বদন ছবি দিয়ে, এই ভোটের জন্য যাচ্ছি আমরা প্রিসাইডিং অফিসার, যেটা হয় আর কি, শো অফ। দেখনি প্রিসাইডিং অফিসার গুলো? হ্যাঁ, ওই প্রিসাইডিং অফিসার তারাই, ঠিক আছে? প্রিসাইডিং অফিসার গুলো যে পোলিং অফিসার থাকে, পোলিং অফিসার হয় ওরকম ধরনের কিছু লোক, ঠিক আছে? যারা কি করে, এরা ডাইরেক্টলি পোলটাকে কন্ডাক্ট করে। মিনস আজকে ইলেকশন, আর কোনো টাইম নেই, এই যে এখানে ইলেকশন হচ্ছে ঘরটাতে, এই ভিতর যে সমস্ত অফিসার সব চেয়ারে বসে আছে এরকম এরকম এরকম, সেই সমস্ত যে পোলিং অফিসার আছে না, সেই পোলিং অফিসার গুলোর সহায়তা নিয়ে, দেখো এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্টস অফ পোলিং অফিসার কন্ডাক্ট দ্য পোল অ্যাট দ্য পোলিং স্টেশন। সেই পোলগুলো কন্ডাক্ট করার জন্য ওদের সাহায্য নিয়ে ডাইরেক্ট ওটা চালু করে। চালু করে মিনস ইলেকশনটাকে চালু রাখে আর কি, বুঝতে পারলে? এরা খুব অ্যাক্টিভলি থাকে। এইখানটায় আসছে একটু টুইস্ট, এবার ভালো করে এতক্ষণ যা করলে করলে, এই জায়গাটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এটা ভালো করে দেখো একটুখানি, আমি তোমাকে বলে দিই। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিইও অ্যাপয়েন্টস দ্য প্রিসাইডিং অফিসার্স অ্যান্ড দ্য পোলিং অফিসার্স। বুঝতে পারছো এবার? দুটোই পিও, প্রিসাইডিং অফিসার অ্যান্ড পোলিং অফিসার। এই পিও থাকলে পারে, এই পিওদের কারা ইয়ে করে, এটা ডিইও হবে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা আছে তোমরা আগে দেখেছো, ডিস্ট্রিক্টের সমস্ত কাজের জন্য তারা ইয়ে করে, ইলেকট্রাল অফিসারদের কাজগুলোকে তারা কন্ট্রোল করে, ইয়ে করে। তারাই কিন্তু এদেরকে নিয়োগ করছে, কাকে? প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার। বুঝতে পেরেছো? এখানে ইলেকশন কমিশনার কিন্তু এদেরকে নিয়োগ করছে না, প্রিসাইডিং অফিসারগুলোকে ইলেকশন কমিশন ডাইরেক্টলি নিয়োগ করে না, এরা নিয়োগ করে, অ্যাপয়েন্ট করে। ঠিক আছে এটুকু? মুনমুন ডিউটি করেছে কিন্তু এফবি তে দাওনি? এই এফবি, হ্যাঁ, খুব ভালো কথা। আমাকে দেখলাম বেশ অনেকগুলো লিস্ট আর কি, রিকোয়েস্ট এসেছে তোমাদের মধ্যে তো অনেকগুলো, কিন্তু অনেক নামই আমি চিনি না, সেজন্য আমার এখন লক করা আছে। ঠিক আছে, তোমরা যারা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছ জাস্ট একটা ডিএম করে দিও আমাকে, হ্যাঁ? হ্যালো স্যার বা হাই স্যার বলে এরকম একটা ডিএম করে দিও, হ্যালো হাই বা হ্যালো বলে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা আমার স্টুডেন্টস এবং আমি অ্যাকসেপ্ট করে নেবো, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যাদের অ্যাকসেপ্ট করিনি আমি এখন পর্যন্ত, তারা একটুখানি মেসেজ করে দিও, কারণ বুঝতেই তো পারছো যে আমি এখন এফবিতে কি হয়, তো সেই জায়গা থেকে একটু সিকিউরিটি নেওয়ার জন্য আর কি। ওকে, আমার নামের পরে লাস্ট ডট দিয়ে সি টু লেখা আছে, সি টু, সি টু আছে, নামের পরে ডট দিয়ে সি টু লেখা আছে আইডিতে। ঠিক আছে চলো, এটাতে ধ্যান দাও। ডিস্ট্রিক্ট তাহলে দেখলে যে ডিইও গুলো কাদের, এই পিও সংক্রান্ত, পিও থাকলে পারে ডিও, ঠিক আছে? কিন্তু আরেকটা ব্যাপার আছে, কখন সেটা, যদি সেটা স্টেটের ইলেকশন হয় বা
স্টেট মানে কি সেন্ট্রালের যে ইউনিয়নের যে লোকসভা ওইগুলো কিন্তু স্টেটের মধ্যে থেকে ইলেকশনগুলো হয়। তো সেই স্টেটের ইলেকশন সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু একই অফিসারকে ডিস্ট্রিক্ট ইয়ে করবে, অ্যাপয়েন্ট করবে। কিন্তু আবার সেই যদি ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে হয় ইলেকশনটা, ইউনিয়ন টেরিটরি মনে করো যে আমাদের এগুলো আছে, পড়বো আমরা যখন সেটা দেখবে, সেই ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে তখন এই পিও গুলোকে আবার রিটার্নিং অফিসার ইয়ে করে। মানে এই একই জিনিস, এটা পিও ইয়ে করছে, ডিও কি বলবো ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার নিয়োগ করছে আগের ক্ষেত্রে যদি সেটা স্টেটের মধ্যে হয়, আর সেটা যদি ইউটির ক্ষেত্রে হয় তাহলে সেটা করছে কে, আরও। এটা ডিও হচ্ছে আর এটা আরও করছে। তার মানে এই জায়গাটা কনফিউজিং ব্যাপার, কোশ্চেন আসলে এখান থেকেই আসবে, যে বলে দিবে যে বলো তো দেখি প্রিসাইডিং অফিসার অ্যান্ড পোলিং অফিসার্স অ্যাপয়েন্টেড বাই, একটা ব্র্যাকেট দিয়ে দিবে, হোয়েন দ্য ইলেকশন ইজ হেল্ড উইদিন দ্য ইউটিস, আন্ডার দ্য ইউটিস বা ইউনিয়ন টেরিটরির মধ্যে, তখন কি করে অপশন দিয়ে দিবে ডিইও, চকচক করছে একদম ডিইও, এইটাই মারবে, ওই সেই 26 কেস হয়ে যাবে। ভুলটা করবেন না, কোন ক্ষেত্রে ডিও হয় কোন ক্ষেত্রে আরও করে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আবার বলবো, বলো। এতক্ষণ ইলেকশন কমিশন ছিল, কিন্তু দেখো প্রিসাইডিং বা আরও ক্ষেত্রে আর নেই, এরা করছে। বুঝতে পেরেছো? রহমত আরেকবার বলবো, কি বলবো? খুব ইজি তো। যখন তোমার, বাংলা কথা বলি আমি, যখন তোমার বাড়ির কাছে ভোট হবে, ঠিক আছে, দিদির ভোট হচ্ছে, দিদির ভোটের প্রিসাইডিং অফিসার তুমি হয়েছো, তোমার গলায় এরকম একটা ওই আছে আর কি, চাঁদ বদন ছবি দেওয়ার জন্য। তো সেই ছবির তুমি যে পোস্টে যাচ্ছ পোলিং অফিসার বা কি বলবো রিটার্নিং অফিসার হিসাবে, রিটার্নিং তো না, প্রিসাইডিং অফিসার হিসাবে, তখন তোমাকে নিয়োগ করবে কে, যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে উনি তোমাকে নিয়োগ করবে, ঠিক আছে। কিন্তু ইউটির একটা ভোট হচ্ছে, মনে করো ইউনিয়ন টেরিটরির মধ্যে আন্দামানের ভোট হচ্ছে, আন্দামানের যে লোকগুলো ওইরকম একই পোস্টে যখন যাবে তখন আর সেই ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন ইলেকশন অফিসার নিয়োগ করবে না, তখন করবে কে, আরও রিটার্নিং অফিসার করবে, ঠিক আছে। এই যে রিটার্নিং অফিসার, বুঝতে পেরেছো এবার? ইউটির ক্ষেত্রে রিটার্নিং অফিসার একই লোককে অ্যাপয়েন্ট করবে, স্টেটের ক্ষেত্রে সেটা করবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। ক্লিয়ার? কি সৌরভ, দারুণ ট্রিক, বলো আমাকে একটু শুনি, আমিও ট্রিকটা মাথায় রাখি তাহলে। ট্রিক নিজের মতো করে বের করবে, তবেই কিন্তু সাকসেস আসবে। আচ্ছা, এ তো টাইম কতক্ষণ আছে বলো? খুব ভালো জিনিস, সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়োর মধ্যে তোমাদের আর চাপ দেবো না। টাইম আছে কি আজকে আর? 2 মিনিট টাইম আছে। 2 মিনিট টাইমের মধ্যে তোমাদের এই সুন্দর টপিকটাকে আর খিচুড়ি বানাচ্ছি না, পরের দিন সুন্দর করে এখান থেকে আলোচনা করবো। অলরাইট, এটা হাত দিচ্ছি না আজকে আর, কারণ তোমরা সব গুলিয়ে ফেলবে ওগুলো করতে গেলে। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম, এক্সট্রা অনেক কিছু মাথাতেও এলো। রামানুজনকে নিয়ে আমরা অনেক স্টোরি শুনে ফেললাম আজকে, ম্যাথামেটিক্স ডে যেহেতু ছিল ওনার ইসে, বা যে উপলক্ষে ইয়ে করা হয়। তো ওনার লাইফ স্টোরিটা তুমি দেখলে, যে উনি কত রকম আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে নিজের স্ট্রাগলটাকে বাঁচিয়ে রেখেছিল। যে ফেল করেছিল কলেজে 2বার আর্টস সাবজেক্টে, স্কলারশিপটা ছিল না, সেও কিন্তু একটা কি বলবো ম্যাথামেটিশিয়ান, ম্যাথামেটিশিয়ান না, গ্রেটেস্ট ম্যাথামেটিশিয়ান বলতে পারো সে হয়েছিল। হ্যাঁ, ও আর তো ক্লাস করছি না, তাহলে ওকে নিয়ে একটুখানি আলোচনা করি জাস্ট 2 মিনিটের জন্য। একদিন সন্ধ্যেবেলাতে ওই সেই হার্ডলি সাহেব আছে, আর রামানুজন আছে, আর একজন জার্মান ম্যাথামেটিশিয়ান ছিল, বুঝলে। তো তারা বলছে, আমরা বলি না অনেক সময় তো নিজের মধ্যে, আচ্ছা বলতো তুই এই জায়গায় যদি তুই নিজেকে রাখিস, তুই নিজেকে কি করে জাজ করবি, তুই নিজেকে কত নাম্বার দিবি, আমরা বলি না সাধারণত। তো সেরকমই বলেছিল, যে বলতো আমরা যদি, হার্ডি সাহেব বলছে, যে আমরা যদি নিজেদের জাজ করি ম্যাথমেটিক্স এর পরে আমরা কত নম্বর দেবো। এই ভদ্রলোক প্রথমে বললো ঠিক আছে চলো 25, অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান হিসেবে আমি গণিতজ্ঞবিদ হিসেবে আমি নিজেকে 25 দিচ্ছি। আরেকজন ছিল জার্মান ম্যাথমেটিশিয়ান, উনি উনি বলছে ঠিক আছে আমি একটু বেশি জানি, 80 দিলাম, 80% আমার অ্যাবিলিটি আছে। সেখানটায় আমাদের রামানুজন সাহেব কত দিয়েছিল জানো নিজেকে? 100। জাস্ট লুক অ্যাট দ্য অ্যাটিটিউড ম্যান, দিস ইজ দ্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা তোমাদের মধ্যে হতে হবে। যতক্ষণ জানি না, ঠিক আছে ভাই আমি জানি না বলতে অস্বীকার নেই, আমি শিখছি, আই এম লার্নিং ফ্রম someone, some sources, that is not a big deal, but when I complete to learn, তখন আমি বলবো নিজে, ইয়েস এবার আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলো। ওকে,
এই রামানুজনের স্টোরিটা পড়ে নেবে, জীবনে মোটিভেশনের কম হবে না। তাহলে আজকের ক্লাসটা এইরকম ভাবেই শেষ হোক। নেক্সট দিন আমরা আবার নতুন নতুন নয়, বাকি যেগুলো আছে সেই টপিকগুলো নিয়ে কন্টিনিউ করব। ঠিক আছে? কোনো সমস্যা আছে? 1 মিনিট আছে, কারো কোনো প্রবলেম থাকলে বলো। এদের স্যালারি কে দেয়? আমাদের যে সমস্ত স্টেটের ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে হয় স্যালারিদের। এক্স্যাক্টলি কোন ফান্ড থেকে হয়? কন্টিজেন্সি ফান্ড থেকে হয় মনে হয়, আমি শিওর না, আমার মাথায় আসছে না এই মুহূর্তে, বুঝলে? কনসোলিডেশন ফান্ড থেকে তো হবে না, কন্টিজেন্সি না, কনসোলিডেশন ফান্ড থেকে হবে। কন্টিজেন্সি ফান্ড তো অনেক সময়তে ওটা তো স্পেশাল কেসের ক্ষেত্রে হয়। আমি দেখে আসবো, মাথায় নেই, এটা আমি বলতে পারছি না কনফার্ম হয়ে। ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ ক্লাস করার জন্য মন দিয়ে। আর ডিমোটিভেট হবে না, কোনো দিকে চোখ দেবে না, ক্লাস কন্টিনিউ করবে রোজ। কালকে দেখি, কাল যদি ক্লাস থাকে আমার, আমি জানি না, একটু ধোঁয়াশার মধ্যে আছি, যদি কালকে ক্লাস থাকে আমার, কালকে আমি ফ্রি আছি, তাহলে বাকিটা শেষ করার চেষ্টা করব। আর তারপরে মেবি সোমবার তোমাদের আমি করব, স্পেশাল প্রভিশনস ফর স্টেট পড়েছিলাম, মাথায় আছে? সেই ওটার পরে এমসিকিউ নেওয়ার চেষ্টা করছি আমি একটা। ঠিক আছে? সবাই পড়ে আসবে, খুব সোজা, আর্টিকেলগুলো ভুলোনি তো? মৃত্যুর আগ পর্যন্ত গ্যারান্টি ছিল, যদি ভুলে যাও তাহলে এবার তো আমি হেরে গেলাম। অলরাইট, টাটা, গুড নাইট, টেক কেয়ার অল।